প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কোভিড-19 এই মহামারীর সময় বাড়িতে থেকে সুস্থ আছো। তাই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে নিউটনীয় বলবিদ্যার কিছু অংশ নিয়ে তোমাদের সাথে কিছু সময় কাটাবো এই আশা রাখি। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা কি শিখব তার একটি শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকাম আমরা দেখি। সবাই বোর্ডের দিকে খেয়াল করো। 1 নম্বর হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্রগুলি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে বল জড়তার ধারণা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রতিপাদন করতে পারবে। 4 নম্বর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করতে পারবে। এবং 5 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিউটনের গতির সূত্রগুলা অর্থাৎ প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, প্রথম ও তৃতীয় সূত্রের পারস্পরিক পরিবর্তন তা তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা, নিউটনীয় বলবিদ্যা সম্পূর্ণ টপিকসটাকে দুটি অংশে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে সরল রৈখিক গতি অর্থাৎ রৈখিক গতি সংক্রান্ত সূত্রাবলী এবং ঘূর্ণন গতি অর্থাৎ বৃত্তাকার গতি সংক্রান্ত সূত্রাবলী। তাহলে আজকের টপিকস হচ্ছে রৈখিক গতি সংক্রান্ত সূত্রাবলী। তাহলে আসো আমরা রৈখিক গতি সংক্রান্ত নিউটনের গতির সূত্রগুলি কি তা আমরা জানি। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1687 সালে তার অমর গ্রন্থ ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থে তিনি বল, গতি এবং ভরের মধ্যে তিনি সূত্রের মাধ্যমে 3টি সূত্র উল্লেখ করেছিলেন। সেই গ্রন্থ থেকে আজ আমরা এই সূত্রগুলো পাচ্ছি। তাহলে রৈখিক গতি তোমরা জানো, একটি রেখা বরাবর কোনো গতিশীল বস্তু যদি গতিশীল থাকে তাহলে এই গতিকে আমরা রৈখিক গতি বলবো। আর ঘূর্ণন গতি অর্থাৎ একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো বস্তু কণা ঘুরতে থাকে, যেমন পৃথিবীর গতি, ফ্যানের পাখার গতি, এ ধরনের বিভিন্ন গতি আছে যেটা হচ্ছে বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। তাহলে সম্পূর্ণ টপিকসটাকে আমরা ক্লাসিফিকেশান দুটো ভাগে করে ফেলে যদি আমরা শিখতে পারি তাহলে সহজে আমরা সূত্রগুলো কতটুকু পার্থক্য আছে তা আমরা জানতে পারবো। তাহলে রৈখিক গতি সংক্রান্ত নিউটনের 3টি সূত্র আমরা পাই। 1 নম্বর সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বলা হচ্ছে কোনো বস্তুর উপর বাইরের বল অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স যদি আমরা না করি, বস্তুর মধ্যে আমরা জানি বল, ইন্টারনাল বল থাকতে পারে, যে বলটা ওই বস্তুকে গতিশীল করতে পারে না। তাই ইন্টারনাল বলের, অভ্যন্তরীণ বলের কোনো ভূমিকা নাই। আচ্ছা, তাহলে বাহ্যিক বল, ইন্টারনাল বল বলতে আমরা বুঝি একটা স্প্রিংকে যদি আমরা ঝাঁকে দিই তার মধ্যে একটা প্রত্যয়নী বল কাজ করে, এই ধরনের বল ইন্টারনাল বল। তাহলে আমরা ইন্টারনাল বল কিছু করতে পারে না এখানে। তাহলে বাহ্যিক বল, নিউটন সাহেব বললেন বাহ্যিক বল বল যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে।
নিউটনের এই প্রথম সূত্র থেকে আমরা দুটি ধারণা পরিষ্কার পেয়ে থাকি। একটি হচ্ছে বলের ধারণা, আরেকটি হচ্ছে জড়তার ধারণা। তাহলে আমরা শিক্ষার্থীরা খেয়াল রাখবো যে প্রথম সূত্র থেকে আমরা কী কী ধারণা পাই। আমরা একটু পরেই তার বিষয়গুলো শিখছি। 2 নম্বর সূত্র থেকে আমরা কি পাইব এবং 2 নম্বর সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এই সূত্র থেকে আমরা গাণিতিক রূপ পাই F = ma। তোমরা এই প্রথম অংশটুকু মাধ্যমিক পর্যায়ে শিখছো, তাই একটু তোমাদের ঝালাই করছি, তোমরা বুঝতে পারবে কোথায় তোমাদের ঘাটতি ছিল। তাহলে আসো দ্বিতীয় সূত্র থেকে আমরা F = ma গাণিতিক সুন্দর একটি সমীকরণ পাই। আর তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ অ্যাকশান বল এবং রিঅ্যাকশান বল। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার বিপরীতমুখী একটি বল কার্যকরী হয়। তাহলে আমরা নিউটনের 3টে সূত্র শিখলাম এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পাই এবং নিউটনের তৃতীয় সূত্রের অসংখ্য ব্যবহারিক প্রয়োগ বাস্তব জীবনে আমরা দেখতে পাই। যে ধরে নাও আমরা আমাদের সামনে যা আছে, ধরো একটা টেবিল ভূমির উপর যে বলে ক্রিয়াশীল হচ্ছে, ভূমিও তার বিপরীত দিকে সমপরিমাণ বল প্রয়োগ করছে, তাই টেবিলটির সাম্যাবস্থায় আছে। আমরা হেঁটে সামনে যাচ্ছি, তাহলে আমরা যে পরিমাণ বল মাটিকে দিচ্ছি, মাটি আমাদের বিপরীতমুখী সেই পরিমাণ বল দিচ্ছে, বিধায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি। অসংখ্য এভাবে উদাহরণ আমরা দিতে পারি। নৌকার গুণ টানা, ঘোড়ার গাড়ি টানা, প্রত্যেকটাই আমরা নিউটনের তৃতীয় সূত্রের বন্দুক থেকে গুলি বের হওয়া, অথবা মহাশূন্যে যে স্যাটেলাইটগুলো চলছে, এই স্যাটেলাইট সম্পূর্ণ নিউটনের তৃতীয় সূত্রেরই নামান্তর মাত্র। তাহলে নিউটনের 3টে সূত্র আমরা শিখলাম, কোন গ্রন্থে ছিল এবং কত সালে আমরা সেগুলো সংগ্রহ করলাম সেটা আমরা শিখলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা নিউটনের রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্রগুলো ব্যাখ্যা করতে পারলাম। এবার হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, অর্থাৎ স্থির বস্তুর উপর এমন কিছু না প্রয়োগ করা পর্যন্ত ওই স্থির বস্তুটা গতিশীল প্রাপ্ত হয় না। অথবা যে বস্তু গতিশীল আছে ওই গতির পরিবর্তন করতে হলে এমন কিছু প্রয়োগ করতে হয়। সে এমন কিছু কি? ওই কিছু যে প্রয়োগ করতে হয় ওই কিছুটাই হচ্ছে বল। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার প্রথম সূত্রে পরিষ্কার ফোর্স বা বলের ধারণা দিলেন, বিধায় আজ আমরা বলের একক আমরা শিখছি। বলের একক, তার নাম অনুসারে নিউটন। বল হচ্ছে একটি ভেক্টর রাশি। বল একটি ভেক্টর রাশি। বলের মাত্রা আমরা বলতে পারি mL/t², বলের মাত্রা। তাহলে শিক্ষার্থীরা আমরা বলের ডাইমেনশন শিখলাম, স্কেলার রাশি না ভেক্টর রাশি তাও শিখলাম, এবং বলের একক ইউনিট শিখলাম। তাহলে বল কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। বলকে আমরা
এফ দ্বারা প্রকাশ করি, কেননা বল ইংরেজি ফোর্স। এই পৃথিবীতে দুই প্রকার বলের অস্তিত্ব আমরা দেখি, একটি হচ্ছে মৌলিক বল, আরেকটি হচ্ছে যৌগিক বল। আমরা জানি যৌগিক হচ্ছে মৌলিক, যদি পদার্থ বলি পদার্থেরই সমন্বয়, যদি বল বলি তাহলে মৌলিক বলের সমন্বয়। তাহলে আমরা চার প্রকার যে মৌলিক বল আছে, এই চার প্রকার মৌলিক বল যদি আমরা শিখতে পারি তাহলে অবশ্যই আমরা যৌগিক বলগুলো চিনতে পারবো। তাহলে এই পৃথিবীতে চার প্রকার মৌলিক বল কি কি? তাহলে মৌলিক বল কি? যে বলগুলি স্বাধীন, অর্থাৎ অন্য কোনো বল থেকে সৃষ্টি হয়নি, তাকে মৌলিক বল বলা হয়। এই চার প্রকার মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন যে মহাকর্ষ সূত্র দিছিলেন, সেই সূত্রে মহাকর্ষ বল পরিষ্কার ধারণা দেওয়া হয়েছিল। এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটিকে এই মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষ বল হচ্ছে দুটি বস্তুর মধ্যে শুধুমাত্র আকর্ষণ বল। তাহলে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বল, আমরা জানি একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন জড়সড় হয়ে থাকে এবং তার চারিপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে নিউটনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জ ধনাত্মক। তাহলে বিপরীতধর্মী চার্জের মধ্যে আকর্ষণ বলের যে সৃষ্টি হয় সেটি হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আমরা জানি ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান। কোনো নির্দিষ্ট স্থানে যদি চার্জ আবদ্ধ থাকে তাহলে তার চারিপাশে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, কিন্তু এই চার্জকে যদি আমরা গতিশীল করতে পারি তাহলে গতিশীল চার্জের উভয় পাশে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। অর্থাৎ তড়িৎ ও চুম্বক ক্ষেত্রে পারস্পরিক রূপান্তরের ফলে তোমার তড়িৎ চুম্বকীয় বল সৃষ্টি হয়। অর্থাৎ যেখানে ইলেকট্রন প্রোটন আছে সেখানে যে বলের সৃষ্টি হয় সেটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, কিন্তু মহাকর্ষ বল হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ বল। এরপর আসো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে প্রোটন আর নিউট্রন। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে জড়সড় হয়ে থাকে, প্রোটনের চার্জ ধনাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে সমধর্মী চার্জ পরস্পরের বিকর্ষণের ফলে একটি পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ভেঙে যায় না। তাহলে তার মধ্যে একটি শক্তিশালী বল কাজ করছে। তাহলে যে বলের কারণে কোনো পরমাণু নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না, ওই বলকেই আমরা বলতে পারি সবল নিউক্লিয় বল বা শক্তিশালী পারমাণবিক বল বা সবল নিউক্লিয় বল। এরপর আসো দুর্বল নিউক্লিয় বল। আমরা এটা থেকেই বলি যে পরমাণু নিউক্লিয়াসের ভাঙন ঘটে কখন। শিক্ষার্থীরা তোমরা কেমিস্ট্রিতেও শিখছ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-এর ঊর্ধ্বে, ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, এই মৌলগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই পরমাণু এই মৌলগুলোর পরমাণু ভেঙে যাচ্ছে
তার থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়ে স্থায়ী কণায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে কেন এখানে নিউক্লিয়াসটা ভেঙে গেল? তাহলে এখানে নিউক্লিয়াসটা ভাঙার মূলে আমরা বলতে পারি সবল নিউক্লিয় বল এখানে নাই। তাহলে যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমরা দুর্বল নিউক্লিয় বলও শিখলাম। দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমরা শিক্ষার্থীরা চারটে বল এই মহাবিশ্বে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নক্ষত্র প্রত্যেকে আকর্ষণ করছে, যার ফলশ্রুতিতে আজ মহাবিশ্বটা প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নিজস্ব অবস্থানে আছে। এই আকর্ষণ বল যেদিন হারিয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হবে, বিজ্ঞানীরা এই কথাই বলে। যা হোক, তাহলে মহাকর্ষ বল পাল্লা হচ্ছে অসীম। সূর্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল না। তাহলে আমরা অভিকর্ষ যাচ্ছি না, মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল পাল্লা হচ্ছে অসীম, তড়িৎচুম্বকীয় বলের পাল্লাও অসীম। কিন্তু সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একটা নির্দিষ্ট ছোট্ট একটু পরিসরে অবস্থান করে, তাই সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের পাল্লা সসীম। এখানে তোমার একটা পাল্লা দেওয়া আছে, সবল নিউক্লিয় বলের পাল্লা। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এর পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। এই রেঞ্জের মধ্যে থাকলেই সবল নিউক্লিয় বল কাজ করবে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻16 মিটার। তাহলে স্বল্প পাল্লার বল হচ্ছে খুব স্বল্প দূরত্বে এই বল ক্রিয়াশীল হয়। এই বলের কারণগুলো সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। মহাকর্ষ বল গ্রাভিটন নামক কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বলের সৃষ্টি হয়, কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়নি। কিন্তু বাহক কণা যে আছে সেটা আমরা বুঝতে পারি। মনে করো দুটি বাচ্চা একটি বল নিয়ে খেলছে এবং তাদের মা তাদেরকে ডাকছে, কিন্তু তারা ওই বলটাকে ধরার জন্য উদগ্রীব হয়ে আছে, কখন বলটা ধরবে। ফলে দেখা যাচ্ছে তাদের মা ডাকছে, তাও খেয়াল থাকে না, কারণ কোনো এক আকর্ষণ বলে যেন বলের দিকে বাচ্চা দুটো মনোনিবেশ করে আছে। তাহলে তেমনিভাবে এই মহাবিশ্বটায় একটি গ্রহ উপগ্রহর মধ্যে গ্রাভিটন নামক কণার বিনিময়ের ফলে এই বলের সৃষ্টি হচ্ছে। তাহলে মহাকর্ষ বল গ্রাভিটন নামক কণার বিনিময়ের ফলে হয়। তড়িৎচুম্বকীয় বল অর্থাৎ চার্জিত কণা পাশাপাশি থাকলে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল যে বাহক কণার জন্য দায়ী সেটা হচ্ছে ফোটন নামক কণা। তোমরা জানো আলোকের ক্ষুদ্রতম কণাকে ফোটন বলা হয়। আলোকের ক্ষুদ্রতম কণাকে ফোটন বলা হয়। তাহলে ফোটন কণার জন্য তড়িৎচুম্বকীয় বলটা, ফোটন কণার জন্যই হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের সৃষ্টি হয়। এরপর সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল এই বলটা হচ্ছে গুলুয়ান কণার জন্য সৃষ্টি হয়। জাপানি বিজ্ঞানী ইউকাওয়া মেসন তত্ত্বেরও অবতারণা করে একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন কীভাবে জড়স হয়ে আছে তার একটি ধারণা দিচ্ছিলেন। তোমরা উপরে ক্লাসে গেলে এটা জানতে পারবে। তাহলে সবল নিউক্লিয় বল আমরা শিখলাম। দুর্বল নিউক্লিয় বল যে বলটা হচ্ছে জন্য নিউক্লিয়াসের মধ্যে ভাঙন ঘটে, যারই ফলশ্রুতিতে তেজস্ক্রিয়তা ঘটে। তাহলে এখানে হচ্ছে দুই ধরনের বেসন কণার
বিনিময়ের ফলে ডাব্লিউ এবং জেড বেসন কণা, এই বেসন কণার ফলেই তোমার বেসন বা বোসন কণার ফলেই তোমার দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তোমরা এ সম্পর্কে শিখবে। তাহলে আমরা শিক্ষার্থীরা বল সংক্রান্ত আমরা মৌলিক যে চারটে বল সংক্রান্ত আমরা শিখলাম। তোমরা এগুলো অনুশীলন করবে। এরপর হচ্ছে জড়তার ধারণা। জড়তা হচ্ছে প্রত্যেকটা বস্তু তার স্ব অবস্থানে থাকতে চায়, এই থাকতে চাওয়ার প্রবণতাকেই বলে জড়তা। জড়তাকে ক্লাসিফিকেশন করা হয় দুই ভাগে, একটি হচ্ছে স্থিতি জড়তা, আরেকটি হচ্ছে গতি জড়তা। স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে চায়, এই চলতে চাওয়ার ধর্মটাই হচ্ছে গতি জড়তা। এই জড়তা দিয়ে আমরা অসংখ্য ঘটনা ব্যাখ্যা করতে পারি। তোমরা ক্যারাম বোর্ড খেলছো, ক্যারাম বোর্ডে গুটিগুলা যদি পরপর সাজিয়ে স্ট্রাইকার দিয়ে তুমি আঘাত করো, নিচের গুটিটা সরে যাবে কিন্তু উপরে গুটিগুলো আস্তে বসে যাবে। অর্থাৎ উপরে গুটিগুলো স্থিতিশীল জড়তার জন্য স্থিতিশীল ছিল বেধায় আস্তে পড়ে যাচ্ছে, কিন্তু নিচের গুটিটা গতিশীলতার ফলে তার অবস্থান পরিবর্তন করছে। একইভাবে আমরা চলন্ত বাসে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে থাকে কেন, আমরা জড়তার মাধ্যমে ব্যাখ্যা দিতে পারি। গাড়ি গতিশীলতার ফলে নিচের অংশ, একজন যাত্রী নিচের অংশ গতিশীলতা প্রাপ্ত হয় কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার জন্য স্থির থাকতে চায়, ফলে উপরের অংশ পিছনের দিকে ঝুঁকে থাকে। এবং হঠাৎ করে বাস থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, একইভাবে গতি জড়তার জন্য। কেমনভাবে যে বাস থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের অংশ স্থিতিশীল প্রাপ্ত হয় কিন্তু উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল থাকতে চায়, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর অসংখ্য উদাহরণ আমরা এভাবে দিতে পারি। তাহলে জড়তা সম্পর্কে আমরা এখন অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবো। এবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ সমান এম এ সূত্রটি কীভাবে প্রতিপাদন করব। নিউটনের দ্বিতীয় সূত্র ছিল ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ কাকে বলে? ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগের গুণফলকে ভরবেগ, একে আমরা পি দিয়ে ইন্ডিকেট করতে পারি। যেহেতু বেগটা ভেক্টর রাশি, তাহলে ভরবেগও ভেক্টর রাশি। তাহলে নিউটন তার দ্বিতীয় সূত্রে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ধরে নাও এই অবস্থানে এম ভরের বস্তু ভি নট আদি বেগে ছিল, এ পরিমাণ বল প্রয়োগ করায় টি সময়ে বি অবস্থানে গেল এবং বি বেগ প্রাপ্ত হলো। তাহলে প্রাথমিক ভরবেগ হচ্ছে এম ভি নট এবং শেষ ভরবেগ এম ভি। যেহেতু বল প্রয়োগ করায় বেগটা বেড়ে গেছে, তাহলে কতটুকু ভরবেগের পরিবর্তন ঘটলো? তাহলে এম ভি মাইনাস এম ভি নট। তাহলে ভরবেগের পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র মানে হয় তাহলে আমরা ডি অ্যাপ্লাই করতে পারি। তাহলে ডিপি, ভরবেগের পরিবর্তনকে আমরা ডিপি দ্বারা প্রকাশ করতে পারি। এই পরিবর্তনটা যদি অল্প সময় হয় তাহলে ডিটি সময় ভরবেগের পরিবর্তন ঘটে গেল ডিপি। একক সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি বাই ডিটি। এটা ছিল ভরবেগের পরিবর্তনের হার। হার হচ্ছে সময় দ্বারা ভাগ। তাহলে নিউটন সাহেব তার দ্বিতীয় সূত্রে বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা দেখলাম ডিপি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স ছিল হচ্ছে এফ। তাহলে অর ডি বাই ডিটি অফ পি মানে হচ্ছে এম ভি ইজ প্রপোর্শনাল টু এফ। অর সময়ের পরিবর্তনে ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে ভরটা কনস্ট্যান্ট। তাহলে ডিডিটি অফ বি ইজ প্রপোর্শনাল টু এফ। or M A is proportional to F.
যেহেতু তোমরা গতি অধ্যায়ে দেখছিলে বেগকে dr/dt এবং অ্যাক্সেলারেশন একে dv/dt হিসাবে ইন্ডিকেট করা হয়েছিল ডিফারেনশিয়াল অপারেটরের মাধ্যমে। তাহলে আমরা সেই ত্বরণ এ সমান সমান dv/dt, তাহলে therefore ma is equal to k into f, ইকুয়েশন নাম্বার 1। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, একে একক বলের সংজ্ঞা দ্বারা দূর করা যায়। কে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, একে একক বলের সংজ্ঞা দ্বারা দূর করা যায়। যে বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। তোমরা সংজ্ঞাটি শিখবে। অর্থাৎ যদি m is equal to 1 kg, acceleration a is equal to 1 meter per second square হয়, তবে ফোর্স F is equal to 1 নিউটন। তাহলে therefore ইকুয়েশন নাম্বার 1 হতে আমরা ক্যালকুলেশন করে k is equal to 1 পাই। তাহলে সুতরাং 1 নং এ 1 k এর মান বসিয়ে আমরা পাই ma is equal to 1 into f, therefore f is equal to ma। তাহলে এই ছিল হচ্ছে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, একটু কথাবার্তা আছে। এখানে একটি বস্তুর উপর যদি একই দিক থেকে F1, F2, F3 আপ টু n পর্যন্ত বল যদি প্রযুক্ত হয়, তাহলে যেহেতু একই দিকে ক্রিয়াশীল, তাহলে নিট ফোর্স সামেশন অফ F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস আপ টু n পর্যন্ত বল যদি প্রযুক্ত হয় Fn, তাহলে টোটাল বলের যোগফল। কিন্তু শিক্ষার্থীরা যদি বল দুটো বিপরীত মুখ থেকে ক্রিয়াশীল হতো, ধরে নাও বাম থেকে ডান দিকে F1 পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে এবং ডান থেকে বাম দিকে F2 পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, যেখানে F1 গ্রেটার দেন F2, তাহলে নিট ফোর্স সামেশন অফ F ইজ ইকুয়াল টু, যেহেতু F1টা বড়, তাহলে তাদের পার্থক্যটাই হচ্ছে নিট ফোর্স হিসাবে ক্রিয়াশীল হবে। ইফ যদি F1 লেস দ্যান F2 হয়, তাহলে আমাদের নিট ফোর্স আসবে সামেশন অফ F ইজ ইকুয়াল টু F2 মাইনাস F1। শিক্ষার্থীরা আমরা নিট ফোর্স বের করতে পারবো। তাহলে এটা আমরা শিখলাম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এরপর আসো আমরা 4 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, ওভারবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ক্রিয়া, অ্যাকশন, অর্থাৎ আমি ভূমির উপরে যে বল প্রয়োগ করছি, ভূমি আমাকে সমপরিমাণ বল বিপরীত দিকে দিচ্ছে বিধায় আমি সাম্যাবস্থায় আছি। তাহলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় ক্রিয়াশীল বল ও প্রতিক্রিয়াশীল বল সমান এবং বিপরীতমুখী। তাহলে তোমরা বলের বৈশিষ্ট্যগুলো শিখবে। বলের বৈশিষ্ট্যগুলা, বল জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল হয়, অর্থাৎ যেখানে অ্যাকশান প্রযুক্ত বল আছে সেখানে রিয়াকশান বল আছে। বল একটি ভেক্টর রাশি, এই বৈশিষ্ট্যগুলো তোমরা শিখবে। তাহলে এই বস্তুটা একটি টেবিলের পরে আছে, তাহলে টেবিলের নিচের দিকে F1 পরিমাণ বল প্রযুক্ত হলে টেবিলটাও নিচের থেকে উপরের দিকে F2 পরিমাণ বল প্রয়োগ করবে। তাই
বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থায় ক্রিয়াশীল বল ও প্রতিক্রিয়া বল সমান, যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাহলে বলের ডিরেকশন যেহেতু বিপরীতমুখী, তাহলে এটি প্লাস হলে পয়েন্টটা হবে মাইনাস। তাহলে এটি হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার তৃতীয় সূত্রে বোঝাতে চেষ্টা করলেন। এই সূত্র দিয়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা দিতে পারি। ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি? তাহলে নিউটনের তৃতীয় সূত্র আমরা শিখলাম। প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, কখন থাকবে সেটা আমরা শিখলাম। ধরে নাও নিচের মাটিটা কর্দমাক্ত, তাহলে আমি বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমি যদি নিচের দিকে চলে যাই, তাহলে আমার বলটা বেশি হওয়াতে এবং বিপরীতমুখী বলটা কম হওয়াতে নিচের দিকে চলে যাচ্ছি। তাহলে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় দেখা যাচ্ছে ক্রিয়াশীল এবং প্রতিক্রিয়াশীল বল কে সমান। শিক্ষার্থীরা, এর থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে, অ্যাকশন এবং রিয়াকশন বল ছাড়া অন্য কোনো বল যদি প্রযুক্ত না হয়, তাহলে যে কোনো একদিকে ওদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তোমরা 9-10-এ শিখছিলে m1 m2 m1 m2 m1 m2 b01 b02 m1 বলে বস্তুটা m2 বলে বস্তুকে f1 বলে, ধাক্কা দিলে m2 বলে বস্তুটিকে বিপরীত দিকে সমপরিমাণ বলে ধাক্কা দিবে, ফলে v1 v2-তে পরিণত হলো। তাহলে সংঘর্ষের পূর্ব মুহূর্তে আমাদের ভরবেগ, তাহলে প্রাথমিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পিআই ইনিশিয়াল মোমেন্টাম, আদি ভরবেগ অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ, এবং সংঘর্ষের পরে ভরবেগ ফাইনাল মোমেন্টাম পিএফ সমান। তাহলে তাই বলছে ভরবেগের সংরক্ষণ সূত্রে, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে যে কোনো একদিকে ওদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ ও সংঘর্ষের পরে ভরবেগ সমান, অর্থাৎ ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। দেখি আমরা পারি কিনা। তাহলে এই জায়গায় আমাদের নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কী করে ব্যাখ্যা দিচ্ছি খেয়াল করো। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই f1 = মাইনাস f2 or m1 a1 = মাইনাস m2 a2 or m1 ডিফারেনশিয়াল অপারেটরের মাধ্যমে আমরা প্রকাশ করি a = dv/dt, তাহলে dv1/dt = মাইনাস m2 dv2/dt। m যেহেতু সময়ের পরিবর্তনে বরের পরিবর্তন হয় না, তাহলে আমরা এর মধ্যে নিলেও মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে dt of m1 v1 = মাইনাস d m2 v2/dt। তাহলে এটা হচ্ছে ভরবেগ। তাহলে ওর dp1/dt = মাইনাস dp2/dt or dp1/dt মাইনাসটা বাম পাশে নিয়ে আসো, dp2/dt = 0। এখান থেকে dt কমন নেওয়া যায়, dt of p1 plus p2 = 0। শিক্ষার্থীরা, আমরা তারপরে থেকে দেখো এই জায়গা থেকে টোটাল ভরবেগ p1 ও p2-কে আমরা যদি p ধরি তাহলে সুতরাং dp/dt = 0। তোমরা শিখে থাকবে ইন্টিগ্রেশন অফ
ডিএক্স বাই ডিটি, প্রতিবারে ডিফারেন্সিয়াল অপারেটর হারাতে থাকবে, এটা হচ্ছে এক্স। এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, এখানে জেড থাকলে এখানে জেড, যদি এখানে ডিটি ডি বাই ডিটি পরে পি আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, আর জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি যে কোনো টি এর সাপেক্ষে, তাহলে অবশ্যই ধ্রুবক, তাহলে জিরোকে অর্থাৎ কনস্ট্যান্ট, সেটাকে আমরা সিল দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে এটাকে আমরা ইন্ডিকেশন করলে এরকম আমরা দেখাতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টি এর সাপেক্ষে, তাহলে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, পি মানে হচ্ছে P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ। দেখো শিক্ষার্থীরা, তাহলে সংঘর্ষের পূর্বে অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ, কিন্তু পূর্বে ভরবেগ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম পিআই, তাহলে এটা ধ্রুবক, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ অর্থাৎ A1 V01কে আমরা P1, এটা আমরা P2 দিয়ে ইন্ডিকেট করতে পারি একইভাবে। তাহলে এবং সংঘর্ষের পরে ভরবেগ PJ ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে ডান পক্ষ ইকুয়াল, সুতরাং PI ইজ ইকুয়াল টু PF ফাইনাল মোমেন্টাম PF। তাহলে এটাই ছিল হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ ইকুয়াল, এটাই ছিল হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। শিক্ষার্থীরা, এরপর আসো আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র কিভাবে আমরা দেখাতে পারি। নিউটনের প্রথম সূত্রের শর্ত ছিল হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ নিট ফোর্স যদি শূন্য হয়, তাহলে নিট ফোর্স 1 নম্বর, তাহলে নিট ফোর্স সামেশন অফ F ইজ ইকুয়াল টু 0 অর নিউটনের সেকেন্ড ল F সমান ma ইজ ইকুয়াল টু 0। যেহেতু ভর কখনো শূন্য হয় না, m ইজ নট ইকুয়াল টু 0, তাহলে সুতরাং ত্বরণে শূন্য, অর্থাৎ ত্বরণ শূন্য, অর্থাৎ বল প্রযুক্ত না হলে ত্বরণ শূন্য হয়। কিন্তু শিক্ষার্থীরা যদি বল প্রযুক্ত হয় তাহলে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে। তাহলে ত্বরণের সাথে বলের কি একটা বাড়লে যদি আরেকটা বাড়ে তাহলে সমানুপাতিক সম্পর্ক। নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল তাই, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রে কী ছিল, F ইজ ইকুয়াল টু ma, mটা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক সহ সমান সমান ওটাই দিলে কি সমানুপাতিক, অর্থাৎ ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ যদি বল প্রযুক্ত হয় তাহলে ত্বরণ সৃষ্টি হবে, বলের পরিমাণ বৃদ্ধি পাইলে ত্বরণের মানও বৃদ্ধি পাবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এর থেকে ধারণা পাই ত্বরণ শূন্য। কেন শূন্য? বল শূন্য তাই। তাহলে যদি বল দেওয়া হয়, বল শূন্য না হয়, বল যদি প্রযুক্ত হয় তাহলে ত্বরণ আসবে, তাহলে বল বাড়তে থাকলে ত্বরণ আরও বাড়বে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে সেই কথাটাই বললে যে ত্বরণ বাড়লে কি বল বাড়বে। তাহলে এটি ছিল হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা দ্বিতীয় সূত্র দেখাতে সক্ষম হলাম। এবার শিক্ষার্থীরা দ্বিতীয় সূত্র থেকে কি করে প্রথম সূত্রে যাওয়া যায়। তাহলে দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে সামেশন অফ F ইজ ইকুয়াল টু ma। আমাদের দ্বিতীয় সূত্রে থেকে প্রথম সূত্র প্রতিপাদন, অর্থাৎ
প্রথম সূত্র ছিল হচ্ছে বাহ্যিক বল শূন্য হলে তাহলে সামেশন নেট বল যদি শূন্য হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু ma, দেয়ারফর ma ইজ ইকুয়াল টু 0। যেহেতু ভর কখনো শূন্য হয় না, m ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং a ইজ ইকুয়াল টু 0 और a হচ্ছে dv বাই dt ইজ ইকুয়াল টু 0। তোমরা একটু আগে দেখলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো একটা দেয়া b সমান কনস্ট্যান্ট, b সমান ধ্রুবক, অর্থাৎ শেষ বেগ আদি বেগ সমান। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে স্বল্পপথে চলতে থাকবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র দেখাতে সক্ষম হলাম। শিক্ষার্থীরা, এবার প্রথম ও তৃতীয় সূত্রের পারস্পরিক পরিবর্তন। তাহলে প্রথম সূত্র ছিল নিট বল F সমান ma, নিউটনের দ্বিতীয় সূত্র নিট বল যদি শূন্য হয়, নিউটনের প্রথম সূত্রে ছিল নিট বল যদি শূন্য হয়, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কোনো বস্তুর উপর F1 পরিমাণ বল প্রযুক্ত হলো, তাহলে বস্তুটা তার বিপরীত দিকে F2 পরিমাণ বল প্রযুক্ত হলো, তাহলে নিট বল শূন্য। তাহলে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর F1 ইজ ইকুয়াল টু প্লাসটা ডান পাশে গেলে মাইনাস F2। এই ছিল হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, যেহেতু বল একটি ভেক্টর আছে তাহলে যেহেতু প্লাস তাহলে বিপরীতমুখী বলটা মাইনাস। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকেও তৃতীয় সূত্রে আমরা যেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, যেটা তোমাদের এই প্রথম অংশটুক তোমাদের জানা ছিল, তারপর একটু ঝালাই করে নিলে আমরা দ্বিতীয় অংশে গুণন গতি সংক্রান্ত শিখব। সেখানে গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।